এত ঠান্ডা লাগছে। 2000 years later. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিওর সাথে। তো আজকে দেখো ইতু পূজা, আর বোন এখানে গোপুসোনার সোয়েটার নিয়ে বলছে দেখ কেমন হয়েছে সোয়েটারটা। ইতু পূজাকে আমরা ঘট পূজাও বলে থাকি। তো এখানে দেখো মা আর জেঠিমা মিলে ঘটগুলোকে স্নান করিয়ে নিচ্ছে। একটা মন্ত্র বলে ইতু দেবীকে স্নান করিয়ে নিতে হয় প্রথমে। এই পূজাটা আমরা করে থাকি প্রতি বছরই। অঘ্রাণের সংক্রান্তির দিনে ইতু পূজা করা হয় এবং ভোরবেলা পরের দিন পৌষ মাসের 1 তারিখে নদী, খালে বা পুকুরে বিসর্জন করে থাকি। পূজাটা খুবই মজা করি, খুবই অ্যাকচুয়ালি ইতু পূজা হচ্ছে লক্ষ্মী পূজার মতন। এই দেখো, এটা হলো 21 পিঠে। এটাই হলো এই পূজার প্রধান আকর্ষণ। ছোট থেকে এই পিঠে খাওয়ার লোভেই বলতে পারো মা ঠাম্মির হাত ধরে ইতু পূজা করা শুরু করেছিলাম সবাই, বোন আমি। তো সবাই করে থাকি। বেশিরভাগ গ্রাম অঞ্চলে এই পূজাটা হয়েই থাকে। তোমাদের কাদের কাদের এই ইতু পূজা বা ঘট পূজার প্রচলন আছে অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো প্রতি বছরই করি, খুবই ভালো লাগে। আর সব থেকে ইন্টারেস্টিং লাগে ভোরবেলা যখন ইতু দেবীকে মাথায় নিয়ে বিসর্জন করতে যাই। তো আমাদের ইতু দেবীর সব কিছু সাজান গোছান চলছে, আর এদিকে গোপুসোনাদের সোয়েটার পরানো চলছে। কারণ জানোই তো শীতকাল এসে গেছে। তো আমরা যখন শীতের সমস্ত জামা কাপড় পরছি, ওরা কেন থাকবে বাকি? তো গপুদের ওই জন্য নতুন সোয়েটার নিয়ে আসা হয়েছে এবং ওদেরকে পরানো চলছে। আর ইতু পূজা তো জানো তো, ইতু পূজাতে সর্ষের ফুল, বক ফুল ইত্যাদি সামগ্রী নিয়ে তারপরে ওইগুলো থেকে বলে এই ছোট্ট ছোট্ট ঘট, মাটির ঘট নিয়ে আসা হয়। এনে ওই দিনকে বসিয়ে আমরা সমস্ত কিছু দিয়ে পূজা করি। পূজা করার পরে পরের দিন বিসর্জন করে থাকি ইতু দেবীর অর্থাৎ লক্ষ্মী দেবীকে। অনেকেই আবার এই লক্ষ্মী পূজা বা ইতু পূজা বা ঘট পূজাকে অঘ্রাণ মাসের প্রথম রবিবারকেই বসিয়ে থাকে। প্রত্যেক রবিবার এই পূজা করে যারা 1 মাসে ঘট পূজা করে। আবার অনেকেই তো লাস্টের দিন পূজাটা করা হয়। তো আমরা লাস্টের দিনই করি। 1 মাসে আগে ঠাম্মি বসাতো, এখন আর বসানো হয় না। তো দেখো এই যে ঘটগুলোকে সাজিয়ে নেওয়া হয়েছে সুন্দর করে। নতুন ধান, দূর্বা, তুলসী পাতা, ফুল, বক ফুল এবং ওখানে সর্ষের ফুল, হিমচে কলমি সমস্ত রকম কিছু দিয়ে এটা সাজিয়ে নেওয়া হয়। তো তারপরে আমরা ব্রতকথা পড়ব। পূজার পরে ব্রতকথা পড়ার পরে এই পূজা সমাপ্ত হয়। আর সব থেকে বেশি ভালো লাগে জানো তো বন্ধুরা, যে এই পূজাতে কোনো ব্রাহ্মণ লাগে না। এমনিতেই জানো তো পূজা শুরু হলে, লক্ষ্মী পূজা বলো, সরস্বতী পূজা বলো, ব্রাহ্মণদের পিছনে ছুটতে ভাই টায়ার্ড হয়ে পড়ি। সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা বিশেষ করে এই দিনগুলোতে ব্রাহ্মণদের তো খুঁজেই পাওয়া যায় না। আর যেহেতু এখানকার দিকে ঘরে ঘরে এই পূজা হয়ে থাকে, সেদিক থেকে খুবই সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। ব্রাহ্মণ তো আসতেই চায় না, খুঁজে খুঁজে নিয়ে আসতে হয়। তো সেখান থেকে এই পূজাটা খুবই ভালো লাগে, যেহেতু আমরা নিজেরাই মন্ত্র পড়ে নিজেরাই পূজাটা সেরে নিতে পারবো। তো এখানে দেখো পূজা করতে বসবো এবারে। মা, জেম্মা, কাকিমা, বোন, আমরা সবাই মিলে খুব মজা করে পূজাটা করব। দেন এই তোমাদেরকে বলছিলাম 21 পিঠের কথা। তো এই 21 পিঠে পূজার শেষে আমরা 21 পিঠে খাবো। খাওয়ার পরে আমরা এই আজকে উপোস ভাঙবো। 21 পিঠে একটা খুবই আকর্ষণ বাচ্চা বয়সে, তখন থেকে এই 21 পিঠের জন্য শুরু করা। তো এখনও পূজা করছি, যতদিন পারবো করবো। মা ইতু দেবী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মঙ্গল করুক। তো এই ব্রতকথা বোন পড়া শুরু করে দিয়েছে। আর 21 পিঠে খাওয়ার পরে ব্রতটা সমাপ্ত করব ঠিকই, কিন্তু তারপরে ভোরবেলা বিসর্জন নদী, খাল, বিলে, আমাদের এখানে তো খালও আছে কিন্তু নদীটা একটু দূরে আছে, সেই জন্য আমরা পুকুরে ইতু দেবীকে বিসর্জন করব সবাই মিলে। ভোরবেলা ভোর 4টে থেকে বিসর্জন শুরু হয় এবং 5টা পর্যন্ত সূর্য উদয়ের আগে আমরা বিসর্জন করব মা ইতু দেবীকে। তারপর আমাদের ব্রত শেষ হবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আর এই 21 পিঠে খাওয়ার আর একটা অন্যতম নিয়ম হলো চুল দিয়ে প্রথমে টেনে নিয়ে আসতে হবে এই পাতাগুলোকে, বুঝলে? তো আমরাও টানবো। তো বাই বাই।